নমস্কার বন্ধুরা। তো তোমরা সবাই জানো এসএসসি নিয়োগ নিয়ে আবারও কিন্তু সুপ্রিম কোর্ট থেকে শুরু করে হাইকোর্ট থেকে সরকার কিন্তু আবারও অপদস্থ হয়েছে। তার প্রধান কারণ হচ্ছে এসএসসি এবং মমতা ব্যানার্জি এরা দুজনে কিন্তু এখন বিপাকে পড়েছে। কেন বিপাকে পড়েছে সেটা তো আমি তোমাদেরকে অবশ্যই জানাবো। কিন্তু তার আগে বলে রাখি, এই যে এসএসসির যে নতুন পরীক্ষাটা হচ্ছে তাতেও কিন্তু এক প্রকার স্ক্যাম চলছে। কিরকম স্ক্যাম চলছে? দেখো, ২০১৬ সালে যে সমস্ত শিক্ষকদের চাকরি বাতিল হয়েছিল তাদের পরীক্ষা নেওয়ার কথা বলেছিল সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, এসএসসি থেকে পরীক্ষা যেটা নেওয়া হলো সেটা ২০১৬ সালে যাদের নিয়োগ বাতিল হয়েছে তাদের থেকে শুরু করে যারা ফ্রেশার্স আছে ২০২৫ সালে তাদের সবাইকার একসাথে পরীক্ষা নেওয়া হয়েছে। এতে কিন্তু অনেক প্রশ্ন মুখে তারা এসএসসি পড়েছে। তার কারণ হচ্ছে এক্সপেরিয়েন্স এর জন্য যে সমস্ত টিচার যাদের চাকরি বাতিল হয়ে গেছিল তাদেরকে ১০ নাম্বার করে এক্সট্রা দেওয়া হচ্ছে। কিন্তু যারা ফ্রেশার্স আছে তাদের কাছে এক্সপেরিয়েন্স এর নাম্বারটা থাকবে না। তাই তারা ৭০ এ ৭০ পেয়েও অনেকে কিন্তু পরীক্ষার জন্য বা এই যে ভেরিফিকেশন হচ্ছে তার জন্য তারা কিন্তু ডাক পাচ্ছে না। ঠিক আছে? এর জন্য তারা কিন্তু অনেকটাই দুঃখে আছে, কষ্টে আছে। তাদের ইন্টারভিউ গুলো তোমরা যদি দেখো মিডিয়াতে বিভিন্ন জায়গায় তোমরা বুঝতে পারবে যে তাদের দোষটা কোথায়? তাদের তো কোনো দোষই নেই। তারা কোথা থেকে এক্সপেরিয়েন্স এর নাম্বারটা পাবে? যেখানে তাদের কোনো এক্সপেরিয়েন্স নেই। সেক্ষেত্রে তাদেরকে ওই ১০ নাম্বারটা কেন দেয়া হচ্ছে? তাহলে সেটা বাতিল করা দরকার এবং যদি সেটা বাতিল করতে হয় তাহলে যারা পুরনো শিক্ষক ছিলেন, যারা ২০১৬ সালের নিয়োগে বাতিল হয়েছিলেন, সেই শিক্ষকরা বলছে যে, "আমাদের এত বছরটা যে নষ্ট হলো, তাহলে আমাদের এই ১০ নাম্বারটা কেন বাতিল হবে?" এই নিয়ে নানা রকম প্রশ্ন উঠে আসছে। কিন্তু আমরা যদি ভালো করে দেখি, তাহলে বুঝতে পারবো আমাদের মনে হচ্ছে যে এসএসসি কিন্তু এই নতুনদের সাথে পুরনোদের একটা ঝগড়া লাগানোর চেষ্টা করছে। কেন একথা বলছি? কারণ সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট তিনি বা তারা তাদের পর্যবেক্ষণে বলেছেন যে ২০১৬ সালের নিয়োগে যারা চাকরি গেছিল, তাদের নিয়োগের জন্য ব্যবস্থা করতে বলা হয়েছিল সুপ্রিম কোর্ট থেকে। কিন্তু তারা কি করলেন ২০২৫ এ ফ্রেশার্সদেরও তাদের সাথে এড করে দিলেন। কি জন্য এটা করলেন? তারা চাইলেই তো ২০১৬ সালের যাদের ১ম এ চাকরি গিয়েছিল, তাদের একটা চাকরির পরীক্ষা করাতে পারতেন এবং ২০২৫ সালে যারা ফ্রেশার্স আছে তাদের আলাদা পরীক্ষা করাতে পারতেন। তাহলে এই ঝামেলাটা উঠতেই আসতো না। কিন্তু তারা পরীক্ষা দুজনকার একসাথে নিলেন। এর ফলে যারা যোগ্য অনেক শিক্ষক আছে, তাদের তো চাকরি যাচ্ছেই। তার সাথে, সাথে যারা ফ্রেশার্স আছে, যারা এত সুন্দর নাম্বার পেয়েছে, যারা ৭০ এ ৭০ পেয়েছে, তারাও কিন্তু চাকরি পাচ্ছে না। এটা নিয়ে আবার নতুন করে কেস হয়েছে। তাহলে এটা দেখলে আমরা কিন্তু কেউ আশ্চর্য হব না, আবারও যদি এই নিয়োগটা বাতিল হয়ে যায় বা এই পরীক্ষাটা আবারও বাতিল হয়ে যায়। কিন্তু পরীক্ষা তো বাতিল হয়ে যাবে। কিন্তু সাধারণ মানুষ যারা এখানে ফর্ম ফিল আপ করেছিল পরীক্ষার জন্য, তারা তো পয়সা দিয়ে করেছিল। তাহলে পয়সাটা তো আর সরকার ফেরত দেবে না। তাদেরকে আবার ফর্ম ফিল আপ করতে হবে, তাদেরকে আবার পয়সা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। তাহলে এইভাবে সরকার যে একটা রোজগার করে নিচ্ছে সেটা কি তোমাদের মনে হচ্ছে না? আমার তো সেটাই মনে হচ্ছে। আর তারা ইচ্ছা করে এভাবে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। তার প্রধান কারণ হচ্ছে যারা দাগি শিক্ষক আছে তাদেরকে বাঁচানো তো বটেই। তার সাথে, সাথে আমরা এই খবরটাও এখন পাচ্ছি যে, যে নিয়োগের প্যানেলটা ছিল সেই প্যানেলটা এক্সপায়ার হয়ে যাওয়ার পরেও কিন্তু অনেক শিক্ষকদের চাকরি দেওয়া হয়েছে। তাহলে সেই লিস্টে কিন্তু এসএসসি বার করছে না। আর যে লিস্টে তারা বার করেছে তাতেও কিন্তু তারা নানা রকম গাফিলতি করেছে। কি গাফিলতি করেছে? ১ম এ একটা তারা লিস্ট বার করেছিল। সেখানে কোন স্কুলের নাম নেই, বাবার নাম নেই, শুধুমাত্র টিচার্সদের নাম দিয়ে দিয়েছিল যারা দাগি বলে। ঠিক আছে? এরপর সুপ্রিম কোর্ট থেকে যখন তারা ধাক্কা খেল, তখন তারা নতুন লিস্ট বার করতে আবার রাজি হলো। সেই লিস্টে আবার কি করছে? স্কুলের নাম দেয়নি। মানে বাবার নাম দিয়েছে আর টিচারদের নাম দিয়েছে। কিন্তু স্কুলের নাম দেওয়া হয়নি। সেখানেও তারা এক প্রকার স্ক্যাম করছে। আর এই যে নতুন পরীক্ষা হলো, নতুন পরীক্ষা হওয়ার পর যে সমস্ত স্টুডেন্টরা ছিল তাদের দাবি ছিল যে ওয়েমারশিটকে পাবলিশ করতে হবে যাতে ট্রান্সপারেন্সি থাকে। কিন্তু এসএসসি সেটাও করছে না। তাহলে এরকম নানা কারণে এসএসসি কিন্তু প্রশ্নের মুখে বারবার পড়ে যাচ্ছে। আর শুধুমাত্র তাই নয়, এই যে আমরা যদি ভালো করে দেখি তাহলে বুঝতে পারবো এই যে নিয়োগ প্রক্রিয়াটা হচ্ছে তাতেও কিন্তু নানা রকম ফল্ট এর কথা আমরা দেখতে পাচ্ছি। এর ফলে কি হবে? সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হচ্ছে, হাইকোর্টে চ্যালেঞ্জ হচ্ছে। অমৃতা সিনহা বিচারপতি তিনি নিজে বলে দিয়েছেন যে এই যে যেভাবে পরীক্ষাটা নেওয়া হচ্ছে সেটা কিন্তু সঠিকভাবে নেওয়া হচ্ছে না। তারপরেও কিন্তু তারা ভেরিফিকেশন এর জন্য ডাক পাঠাচ্ছে। তারা জানে যে হয়তো এই পরীক্ষাটা আবার ক্যানসেল হয়ে যেতে পারে। কিন্তু তারা আবার সেই ভেরিফিকেশন এর জন্য ডাক পাঠাচ্ছে। আর আমাদের বর্তমান সময়ে যে শিক্ষামন্ত্রী আছে ব্রাত্য বসু, তিনি কিন্তু আবার সেই এসএসসি কে সাপোর্ট করছে। তাকেও কিছু বলা যায় না। তারা তো দলের জন্যই কাজ করবে। মমতা ব্যানার্জির জন্যই কাজ করবে। সেইজন্য হয়তো তারা এসএসসির যেসব স্টুডেন্ট আছে তাদের কথা ভাবছে না। কিন্তু যারা দাগি স্টুডেন্ট আছে তাদের কথা বেশি করে ভাবছে। আর আমরা যে লিস্টটা, সেই লিস্টে কিন্তু আমরা শুনেছিলাম ৫ থেকে ৬,০০০ মানুষই কিন্তু টেন্টেড ছিল। তার মধ্যে লিস্টে নাম আসছে কত? ১,০০০ জনের। তোমরা সেটাও যদি দেখো তাহলে বুঝতে পারবে এখানেও কিন্তু এক প্রকার স্ক্যাম চলছে। আর যারা প্যানেল বাতিল হওয়ার পর যাদের নাম আছে তাদের নাম তো তুলছেই না। তাহলে বুঝো কত মানুষের নাম উঠে আসবে, আবারও কত শিক্ষকের নাম উঠে আসবে যদি সঠিক লিস্ট দেওয়া হয়। কিন্তু সেই সঠিক লিস্ট দেওয়া হচ্ছে না। তো এই সমস্ত ঘটনা নিয়েই
প্রাক্তন যে বিচারপতি ছিলেন অভিজিৎ গাঙ্গুলি, তিনিও কিছু কথা বলেছেন। আমি তোমাদেরকে তার বক্তব্যটা একটু শোনাতে চাই। তোমরা শোনো, তোমাদের অবশ্যই ভালো লাগবে বলে আমার মনে হয়। যদি আমি বিচারপতি হতাম, তাহলে এই পরীক্ষাটা এক মুহূর্তে বাতিল করে দিতাম। শুধু না, মমতা ব্যানার্জিকে উপযুক্ত শিক্ষা দিয়ে ছাড়তাম। উনি তো একটি থার্ড ক্লাস মহিলা, একটু থার্ড ক্লাস মানুষ, মানুষ হিসেবে থার্ড ক্লাস। অনেকদিন আগে মমতা ব্যানার্জিকে কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘোড়ার ডিম, সততার প্রতীক। ব্যাস, সততা। কারণ সততার প্রতীক। ওনার ভান্ডারে হানা দিলে কি পাওয়া যাবে আপনি জানেন? ভারত ভারত লিয়ে দেবেন, দিন না। কিন্তু মমতা ব্যানার্জি এত জোচ্চোর যে তিনি ঠিক করেই নিয়েছেন যে যারা ভালোভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিল কাউকে টাকা পয়সা না দিয়ে, তাদের একজনকে চাকরি সম্পূর্ণ দায়ী করবো তৎকালীন ভারতবর্ষের তৎকালীন প্রধান বিচারপতি চন্দ্রচূড়কে। তার কোর্টে গিয়ে কে কি বলে এলেন, ওদের কিছু দালাল আছেন, পয়সা প্রচুর পয়সা নেয়, কে কি বলে এলেন, তো আমার হাত থেকে মামলাগুলো নিয়ে নিলেন। জোচ্চুরি, দুর্নীতি, এসবগুলো মিথ্যে কথা একেবারে চোখের পলক ফেলার আগেই বলে দেন। এই ক্যান্ডিডেটদের নিয়ে ছেলে খেলা করছে মমতা ব্যানার্জি। তারা তৃণমূলের ওই যে নেতাগুলো পয়সা খেয়ে চাকরি দিয়েছিল, তাদেরকে গাছে বেঁধে মারবে। দত্ত বসু শিক্ষা, আইন টাইন, শিক্ষা ফিক্ষা সম্বন্ধে কিছু বোঝেন। এমন একটা ব্যবস্থা করেছেন যে সম্ভবত এই পরীক্ষাটি আবার বাতিল হতে চলেছে। তারপর সুপ্রিম কোর্ট বলেছিল যে নতুন করে পরীক্ষা, তার মানে কি নতুন রুল তৈরি করো, নতুন ছেলেদের ডেকে আনো। একটা মন্ত্রীর মেয়ে কোনো প্যানেলেই ছিল না, তাকে এনে প্যানেলে করে দিই, বলে আমি নাকি ওখানে বসে বিজেপির কাজ করবো। মমতা ব্যানার্জি পার্থ চ্যাটার্জিরা যে চুরিটা করেনি, সে কথাটা বলার ক্ষমতা হয় ছিল, এবং এখনো এই জোচ্চুরি তারা করে চলেছে। বড় অংশ টেন্টেড। শুনলে তো তাহলে অভিজিৎ গাঙ্গুলির কথাগুলো। তিনি কিন্তু একটা কথাও ভুল বলছেন না। অনেকে বলতে পারে তিনি এখন বিজেপির লোক, তাই এরকম কথা বলছেন। কিন্তু যখন তিনি বিচারপতি ছিলেন, তখন তো তিনি বিজেপির লোক ছিলেন না। তখনও কিন্তু তিনি সবার ১ম এই বিষয়টাকে তুলে ধরেছিলেন। আর তিনিই কিন্তু অনেক যারা শিক্ষক ছিলেন, তাদের চাকরি বাতিলও করেছিলেন, যারা অযোগ্য শিক্ষক ছিলেন। ঠিক আছে? আর তিনি যেটা বলছেন যে, মমতা ব্যানার্জিকে কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা দরকার। কিন্তু কেউ কি করতে পারছে? সেটা কিন্তু কেউ করতে পারছে না। এরপর তোমাদেরকে আমি আরেকটা ভিডিও দেখাতে চাই। এটা হচ্ছে একজন উকিল, যিনি এই কেসটার সাথে যুক্ত আছেন। তিনি কি বলছেন সেটা একটু তোমরা শোনো। ক্যান্ডিডেট এই পরীক্ষায় আবেদন করে চাকরি পেয়েছিল 2016-তে, যাদের একটা বড় সংখ্যা সরকারের তরফ থেকে সেটা ডিক্লেয়ার করা হয়নি। এই যে এক্সপায়ারি অফ প্যানেল, লিস্টটা বেরোতে দিন না। প্যানেল এক্সপায়ার করে গেলে চাকরি হয়? 2019 সালে প্যানেল এক্সপায়ার করেছে, 21, 22, 23, 24 যখন পেরেছে চাকরি দিয়ে গেছে। ঘটনা এটা। এখন কোভিডের দোয়াই দিলে হবে নাকি? কোভিড তো এসছে 2020-তে। স্যার এই যে এক্সপায়ারি অফ প্যানেলটা লেখাই নেই, ওটা চেপেই গেছে। ওটাতে ওদেরকে এসএসসি ঢোকাতেই চাইছে, এটা এসএসসি সাবমিশনের মধ্যে প্রায় চলে আসছে। তাই জন্য স্যাংটিটি অফ দ্য এক্সামিনেশন নিয়ে আবার কথা উঠতে শুরু করেছে, এবং এটা নিয়ে মামলা চলবে। যদি প্যানেল এক্সপায়ারি ক্যান্ডিডেট আবার ঢুকে যায়, তাহলে এটা নিয়ে মামলা চলবে। সবাই সাবধানে থাকবেন যারা যারা এবছর আবার পরীক্ষায় বসেছেন। এক্সপায়ারি অফ প্যানেল যারা, তাদের বের করতে হবে। এখন ঘটনা হচ্ছে হলো যে বাকি যে সেক্টর গুলো আছে, যেগুলো টেন্টেড বলে এসএসসি বলছে, সেই সেক্টরে ইচ্ছাকৃত ভাবে পুরো জিনিসটাকে গুলিয়ে দেওয়ার জন্য তাদের ডিটেলস বার করছিল। ডিটেলস বেরোবে, আজ না হোক কাল বেরোবে, পালাতে পারবে। আরো পরিষ্কার করে শুনলে তো তাহলে এই আইনজীবী তিনি কি বললেন? দেখো, এটা থেকে একটা কথা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যে যাদের চাকরি গেছিল, চাকরিহারা শিক্ষক, তাদের তো ভবিষ্যৎ নিয়ে একটা ছেলেখেলা হলোই। এরপর যারা ফ্রেশার্স আছে, তাদেরও কিন্তু পরীক্ষা নেবার পর তাদেরও ভবিষ্যৎ নিয়ে একটা ছেলেখেলা চলছে। কেন বলছি? কারণ এই পরীক্ষাটা কিন্তু বাতিলের মুখে। বাতিল হওয়ার চান্সটাই অনেক বেশি। কারণ এটাতেও অনেক রকম দুর্নীতি হয়েছে। কেন দুর্নীতি হয়েছে? কারণ দেখো, ২০১৬ সালের যাদের চাকরি গেছিল, তাদের পরীক্ষা নিতে বলা হয়েছিল। কিন্তু এসএসসি কি করলো? যারা ২০২৫ ফ্রেশার্স আছে, তাদের সাথে পরীক্ষা নিল এবং সব কিছু ব্যাপারটা একটা জোগা খিচুড়ি করে ছেড়ে দিল। সেটা কিন্তু আমার এক্ষেত্রে অবশ্যই মনে হচ্ছে। এরপর ইনি কি বলছেন, এনার বক্তব্যটা একটু তোমাদের শোনাই, তাহলে আরো ভালো বুঝতে পারবে। তোমাকে কে বলেছিল নতুন ভাবে প্রসেস তৈরি করে তুমি এই রিক্রুটমেন্টটা করলে? সুতরাং মহা বিপদে পড়েছে স্কুল সার্ভিস কমিশন তথা রাজ্য সরকার। সামনে ভোট, রাজ্য সরকারের একে মুসলিম ভোট চলে গেছে, মতুয়া ভোটের কাছে গিয়ে
তাদেরকে হাত ধরছে। এইদিকে এই স্কুল সার্ভিস কমিশনের আগের 26,000 সেই আরো জটিলতার মধ্যে এসে গেল। ওই মার্কশিটের নির্দেশ দেওয়াটা একেবারে নিশ্চিত, তার কারণ যে ওখানে CFSLA সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি দিলেই বোঝা যাবে কে কটা এক্সট্রা গোল করেছে পরে। কারণ অনেকের মতে যে কেউ কেউ অত পেতে পারে না, সুতরাং পুরো এমআরসি প্রকাশ করলে সেখানে পরিষ্কার করে বোঝা যাবে। এবং একটা টেকনিক্যাল দিক বলছি, এই ওএমআর শিট আর ওদিকে যে সইটা থাকে, মানে যেখানে তার সিট পড়েছিল সেখানে একটা সই এবং ওএমআর শিট নম্বরটা লেখা থাকে। তাহলে যদি এটা নতুন ভাবে তৈরি করে ম্যানুফ্যাকচারিং হয় তাহলে কিন্তু ওইটার সঙ্গে এটা মিসম্যাচ করবে, তাহলে আরো অনেক ঝামেলার মধ্যে পড়ে যাবে। অমৃতা সিনহা এবারে হাত খুলে রায় দেবেন, সেখানে উনি যখন দেখবেন না প্যানেলটা ঠিকভাবে হয়নি, এমনিতে তো পরীক্ষা ক্যান্সেল করতে হবে, একদম নিয়ম। ক্যান্সেল হওয়া ছাড়া কোনো গতি নেই। কারণ যদি উনি অর্ডার দিয়ে দেন আমাদের নিয়ম মেনে 2016 নিয়ম মেনে তুমি রিক্রুটমেন্ট প্রসেস করোনি, তাহলে তো পরিষ্কার করে এটার কোনো হলো না, এটা বাতিল হলো মানে। সুতরাং এটা ক্যান্সেল ফ্রম আউটসেট, একদম প্রথম থেকে এটা ক্যান্সেল হবেই, এছাড়া উপায় নেই আর কিছু। স্কুলের নাম আর অ্যাড্রেস কেন যোগ হলো না? তাহলে তো ডিএম দের সুবিধা হতো। ডিএম দের সুবিধা হলো টাকা 12% হারে তাদের টাকা নিয়ে নেবে। এটা তাহলে ইচ্ছা করে করেছে যে দেখো তোমার নামটা আমরা জানাচ্ছি না, নাম না জানালে তো সে বুঝে যাবে টাকা দিয়ে চাকরিটা পেয়েছে। সে বলতে পারে আমি ম্যাথমেটিক্স সাবজেক্ট কিন্তু আমার বাবার নাম এটা সেটা, আর তার বন্ধু বান্ধব বাইরে যারা থাকে তারা তো জানে না তার বাবার নাম কি। তাহলে এবং অ্যাড্রেসটা দিলে কি, স্কুলের নামটা দিলে কি, অন্তত স্কুলটাতে সবাই জানুক কারা এখানে এসে চাকরি করতো, সেটা তো জানা উচিত। অর্থাৎ এই সমাজটাকে আরো অন্ধকারময় সমাজের মধ্যে নিয়ে যাওয়ার আরেকটা প্রবণতা তৈরি করেছে স্কুল সার্ভিস কমিশন। কিন্তু অমৃতা সিনহার কাছে এসে কোনো ছাড় পাবে না। আজকের যেটা যা শুনলাম অবজারভেশনে, তাতে কিন্তু অমৃতা সিনহা কিন্তু ছাড় দেওয়ার বিচারপতি নন। আমি শুনলে তো তাহলে কি বললো, অমৃতা সিনহার কাছে কিন্তু ছাড় একদমই পাবে না। আর এই যে যেটা সবাইকারে ভয় হচ্ছিল, এই পরীক্ষাটা কিন্তু ক্যান্সেল হওয়ার মুখেই বলতে পারো। কারণ 2016 সালের যেটা নিয়ম, সেই নিয়ম মেনে কিন্তু এই পরীক্ষাটা নেওয়া হয়নি। ফ্রেশার্সদের এখানে অ্যাড করা হয়েছে, ফ্রেশার্সদের অ্যাড করে আবার এটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এসএসসি থেকে বা মমতা ব্যানার্জির থেকে। তাই আমি এই কথাটা বলছি যে এই এসএসসি এবং মমতা ব্যানার্জি এখন কিন্তু দুজনেই বিপাকে পড়েছেন। তার প্রধান কারণ হচ্ছে এটাই হচ্ছে তার প্রধান কারণ। এবং এই এসএসসি পরীক্ষা ক্যান্সেল হওয়ার মুখে পড়ে গেছে। তাই এই বিষয়টা নিয়ে তোমরা যদি কোনো মন্তব্য থাকে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তাহলে ততক্ষণের জন্য নমস্কার।